যারা সৌদি আরব বাকালার ব্যবসা করবেন এবং সবজির ব্যবসা করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যেহেতু এর রিলেটেড আমি ব্যবসা করি এবং কিছুদিন আগে আমি কিভাবে বাকালা দিলাম, কোথায় কত টাকা খরচ গেল, সেই ভিডিওটি আপনাদেরকে দিছি। সেই ভিডিওটি আপনারা অনেক পছন্দ করছেন। যারাই দেখছেন, অলমোস্ট সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখছেন। খুব মনোযোগ সহকারে আপনারা সেই ভিডিওটি দেখছেন এবং আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে আপনাদেরকে একদম অথেন্টিক খোলামেলা বাকালার বিজনেসের সকল তথ্য তুলে ধরার জন্য। সে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আমার ব্যবসাতে কত টাকা খরচ গেছে, সেখান থেকে এভরি মান্থ আমার কত টাকা প্রফিট আসতেছে এবং বাকালা ব্যবসার যে খুঁটিনাটি বিষয়গুলো সেগুলো আপনাদেরকে তুলে ধরছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আরো বেশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। বাকালা দেওয়ার সময় আমাদের যে বাংলাদেশিরা আছে যারা কমন কয়েকটি মিস্টেক করে, আমার মনে হচ্ছে সেই মিস্টেকগুলোর কথা আপনাদেরকে জানানো উচিত। এতে আপনারা যখন বাকালা দিবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং 100% আপনাদের এই ভিডিওটি উপকার আসবে। সো আমাদের অধিকাংশ বাংলাদেশিরা আছে কি অলস, অর্থাৎ সে একটা বাকালা দিবে, রেডিমেড বাকালা খোঁজে। নিজ থেকে একটা লোকেশন তৈরি করে বাকালা দেওয়ার মতো অ্যাবিলিটি অনেকেরই নাই বা সেই ধারণাটা নাই। আমার নিজেরও ছিল না। কিন্তু আমি যখন অনেক ব্যবসায়ীদের সাথে পরামর্শ করছি, আমার আত্মীয়স্বজন যারা এই রিলেটেড ব্যবসাতে আছে, তাদের সাথে পরামর্শ করছি, বিভিন্ন সময় বিভিন্ন দোকানে গিয়ে পরামর্শ করেই কিন্তু আমি একটি দোকানের লোকেশন চয়েস করছি। দোকানের মেইন জিনিস হচ্ছে লোকেশন। আপনি যদি ভালো লোকেশনে যে কোনো ব্যবসা দেন সেটি চলবে। আপনি যদি বাকালা ব্যবসা দেন, বাকালার ব্যবসা কোন লোকেশনে দিতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি সবজির দোকান দিতে চান, সবজির দোকান কোন এরিয়াতে কোন লোকেশনে দিতে হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। যদি আপনি একবার লোকেশনটা সঠিক নির্ধারিত করতে পারেন, তাহলে আপনার এই ব্যবসাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো অলস কি কারণে বলা, অনেক বাংলাদেশিরা আছে রেডিমেড দোকান খোঁজে। সো রেডিমেড দোকানগুলা বিভিন্ন কারণে সেল করে দেয়। এক হচ্ছে বিল্ডিং, আপনি যে একটা রেন্টে দোকানটা ভাড়া নিছেন, সে মালিক আপনাকে অসুবিধা করতে পারে। আরেক হচ্ছে দোকানে সেল হচ্ছে না। আরেক হচ্ছে নানান ধরনের অসুবিধার কারণে মানুষ দোকান বিক্রি করে দিতে চায়। এখন বিক্রি করার সময় অনেকে অনেক কথাই বলবে যে এই সমস্যা, কফিলের কাগজপত্রের সমস্যা, নানান সমস্যা। কিন্তু প্রকৃতপক্ষে যে আসল সমস্যাটা সেটি কিন্তু কখনোই আপনাকে বলে দিবে না। আমি নিজেও বলে দিব না। যদি আমি আজকে আমার দোকানটা চলতেছে না, আমি সেটি সেল করে দিব। আমি নানান অজুহাত দিয়ে আপনার কাছে সেল করতে চাইবো। এটা আমার ভুল না। কিন্তু আপনি যেহেতু দোকানটা কিনবেন, আপনাকে এই বিষয়গুলো সতর্কতার সাথে কিনতে হবে যে এই সমস্যাগুলো হতে পারে। তাই সবথেকে কমন মিস্টেক হচ্ছে ১ নাম্বার লোকেশন গলত এবং রেডিমেড দোকান খোঁজা। যে রেডিমেড দোকান খুঁজলে কি হয়? যে আমার কাজটা সহজ হয়, আমার প্যারা খুব কম থাকে এবং একটা নতুন দোকান গোছানো খুবই কঠিন। আপনি যখন এই দোকানটা দিবেন, আপনার নিজে দোকানের ভিতরে কি মালামালগুলা লাগবে, কিভাবে আপনি এটাকে অ্যারেঞ্জিং করবেন, এটা খুবই কষ্টদায়ক ১ম বার। কিন্তু আপনি যখন একবার দিয়ে ফেলবেন, আমি যেহেতু একবার দিয়ে ফেলছি আমার কাছে এখন জিনিসটা সহজ হবে। কিন্তু যে ফার্স্ট টাইম দিবে তার কাছে কঠিন দিবে। সো এই কঠিনের কারণেই পরিশ্রমী করে আপনার রেডিমেড দোকান নিয়ে নেন। এই রেডিমেড দোকান নিয়েই কিন্তু সবথেকে বেশি লোকসান খেয়ে যান। আপনার জন্য কি করণীয় এটার সমাধান আমি বলে দিই। আপনি ভালো একটা লোকেশন চয়েস করেন। যদি আপনার মনে হয় যে রেডিমেড দোকানই আপনার দরকার হয়, তাহলে আপনি যে দোকানটা নিবেন সেই দোকানে বসবেন। সেই দোকানে বসার পরে দেখবেন যে দোকানে কত টাকা সেল হচ্ছে। সেলসটা আপনি ক্যালকুলেট করবেন যে আপনার কারেন্ট বিল দিতে হবে, আপনার ওয়ার্কার বিল দিতে হবে, আপনার দোকানের রেন্টের বিল দিতে হবে এবং আনুষঙ্গিক আরো যে আপনার আকামা খরচ, ওয়ার্কারের আকামা খরচ সবকিছু এভরিথিং দেওয়ার পরে আপনার সেখান থেকে প্রফিট কত টাকা আসতেছে। আপনি যদি মিনিমাম ১ সপ্তাহ সেখানে বইসা সেলসটা শুধু দেখেন এভরিদিন কত টাকা সেল হচ্ছে, ১,০০০, ১০,০০০, ৫,০০০, ৩,০০০ কত টাকা সেল হচ্ছে এটার উপরে আপনি একটা ক্যালকুলেট একটা হিসাব করবেন। এই হিসাবটা করার পরেই আপনার যদি মনে হয় এখান থেকে আপনার প্রফিট আসবে, তখনই আপনার দোকান নিবেন। আদারওয়াইজ আপনার আপনাকে এই বলছে, এই অসুবিধা, সেই অসুবিধা, নানান অসুবিধা বলছে, তাহলে নিবেন না। আজকে এক ভাই একটা সবজির দোকান কিনবে, আমার পরিচিত লোক। সো আমি যেহেতু সবজি রিলেটেড ব্যবসা করি, সো উনি আমাকে একটা ভিডিও পাঠাইছে, ভাই আমি এই লোকেশনে আছি, এই দোকানটা আমার পছন্দ হয়েছে, দোকানটা দেখেন তো যে দোকানটা আমি নিব কিনা। আপনারা স্ক্রিনে ভিডিওটি দেখতেছেন। সো আমি ওনাকে ক্লিয়ার স্টেটমেন্ট না করে দিছি যে এই দোকান বলেও নিবা না। এই দোকান যদি তুমি নাও তাহলে তোমার কারেন্ট বিল দেওয়া কষ্টদায়ক হয়ে যাবে। কি কারণে? আপনি দোকানের অবস্থাটা দেখেন। দোকানের ভিতরে কোনো মাল নাই, দোকানে কোনো গোছানো নাই। একটা সবজির দোকান কোনো সময়েই যেই দোকানটা চলবে,
সেই দোকানটা এমন লেভেলের হতে পারে না। মানে এই দোকানদার বইসা রইছে, কারণ সবজির দোকান কি আপনার হাই রিস্ক ব্যবসা, আবার হাই প্রফিটেবল ব্যবসা। কেন হাই রিস্ক ব্যবসা? সবজির দোকান দিতে বেশি টাকা লাগে না। আপনার ১৫-২০ হাজার রিয়াল হইলেই এনাফ। ১৫-২০ হাজার রিয়াল কমও আপনি অনেক সময় করে ফেলতে পারবেন। বেশি টাকা লাগে না। কিন্তু এই ব্যবসাটা এরকম রিস্ক থাকে, ধরেন আপনি না বিক্রি করতে পারলে আপনার বইসা থাকলে চলবে না। কারণ মালগুলো আপনার নষ্ট হয়ে যাবে। আর বাকালা ব্যবসাটা হচ্ছে কি, না বিক্রি করতে পারলে আস্তে আস্তে আপনি কাস্টমারকে নিয়ে আসতে পারবেন। আপনার মাল পচবে না, নষ্ট হবে না। এই জিনিসটা হচ্ছে বেনিফিট। কিন্তু সবজির ব্যবসাতে আবার প্রফিট একটু বেশি। বাকালার থেকে অনেকটাই বেশি সবজির ব্যবসাতে প্রফিট। আবার লসের সংখ্যাটাও খুবই ভালো। তো এই কারণে হচ্ছে এই দোকানে কিন্তু মালামাল নাই। এই দোকানটা চলে না। এই কারণে সে বিক্রি করে দিতে চাইতেছে। আদারওয়াইজ সে এই অবস্থাতে দোকানে রাখতে পারে না। এখন সে নানান ধরনের বাহানা দিবে, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। এগুলো আপনারা কানে দিবেন না। আপনারা দেখবেন যে সবজির দোকান নেওয়ার ক্ষেত্রে যদি রেডিমেড, অনেক সময় অনেক মানুষ অসুস্থতার কারণে বা দেশে চলে যাবে, নানান কারণে দোকান বিক্রি করে দিতে পারে। অসুবিধা নাই। আপনি দোকানে বসুন, দোকানে কাস্টমার গুলা দেখুন। সে যদি বলে, দেখো আমি দোকান ছাইড়া দেবো, এই কারণে মাল উঠাইতেছি না, এই অজুহাত আপনারা মানবেন না। তো এই অজুহাত যদি মানেন, তাহলে আপনার রানিং দোকান নেওয়ার কি দরকার? আপনার ভালো একটা লোকেশন নির্বাচন করেন, সেখানে আপনি নিজ থেকে দোকান দেন। আপনার সর্বোচ্চ করবেন কি, তার দোকানে যে মালামালগুলো বিক্রি করে দিবে সেগুলো অল্প টাকায় কিনে নিবেন। কারণ একটা নতুন দোকান দিতে গেলে একটা এসি কিনতে আপনার লাগবে আপনার ২,৫০০ রিয়াল। আপনার পুরাতন ৭০০ টাকা দিয়ে কিনতে পারবেন। একটা পিরিচ কিনতে আপনার ৩,০০০ রিয়াল লাগবে। যে বিক্রি করে দিবে সে ২৭০০, ১,০০০ টাকা বিক্রি করে দিবে। আপনার জন্য বেস্ট চয়েস হচ্ছে আপনি পুরাতন তার মালগুলা কিনে ফেলেন এবং আপনি নতুন একটা লোকেশনে আপনার পারফেক্ট একটা লোকেশন খুঁজুন। যদি লোকেশন, আপনি যেহেতু নতুন, আপনি অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করুন এবং প্রয়োজনে কোনো ব্যবসায়ীকে বলেন, "ভাই আমার লোকেশনটা একটু দেখেন আপনি, বা আমাকে একটু পরামর্শ দেন। বা এই লোকেশনটা আপনি দেখে আমাকে জানান।" প্রয়োজনে তাকে টাকা দিয়ে নিয়ে যাবেন। একদিনের পারিশ্রমিক তাকে দিবেন। আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন। একদিনের পারিশ্রম দিতেও তো কোনো অসুবিধা নেই। অভিজ্ঞ লোকেদের থেকে ভালো পরামর্শ নিয়ে সঠিকভাবে বুঝে শুনে ব্যবসা দিবেন। কারণ ব্যবসার লোকেশনটাই মেইন। ব্যবসাতে আপনার দোকান ভাড়া ৳৫০০ বেশি কম কোনো ব্যাপার না। মেইন হচ্ছে লোকেশনটা। সেলস বেশি হলে আপনি ওয়ার্কার বিল দিতে পারবেন। আপনার সবকিছু দিতে পারবেন। আর যখন সেলস না হবে আপনি হতাশ হয়ে থাকবেন, বইসা থাকবেন। ১ দিন, ২ দিন, ৩ দিন, ১ মাস আপনার মন উইঠা যাইবে। আপনি যখন কফিল ফায়দা দিতে পারবেন না, আপনি যখন ওয়ার্কার বিল দিতে পারবেন না, তবে নানান ধরনের অসুবিধার কারণে কিন্তু আপনি সেই দোকান ছেড়ে দিতে বাধ্য হবেন। তাই আপনি যেহেতু রেডিমেড দোকান নিলেও আপনার একই খরচ হবে। এমন না যে আপনি একটা নতুন দোকান গোছাইতে গেলে তুলনামূলক আপনার কিছু টাকা বেশি তো খরচ হবে, কিন্তু কাগজপত্রের খরচটা তো একই আসবে। আপনার রোকসা করতে যেই টাকা লাগবে, রেডিমেড দোকান নিলেও পুরাতন নিলে একই লাগবে। জাস্ট নতুন দোকানটাকে আপনাকে একটু অ্যারেঞ্জিং এ বেশি টাকা খরচ করতে হবে। সেখানে পেইন্ট করতে হবে, রং করতে হবে। কোথায় ইলেকট্রিসিটির লাইনগুলো আছে সেগুলা আপনাকে সঠিকভাবে ঠিকঠাক জায়গার ভিতরে লাগাইতে হবে। সো এই কাজগুলো আপনাকে কিন্তু করতে হবে। তাই বলে আপনি একদম রেডিমেড এই মিস্টেকটা করবেন না। রেডিমেড দোকান নিয়েই সবাই লস খায় বেশি। তারপরে ২ নাম্বার মিস্টেক হচ্ছে দোকানের হিসাব-কিতাব। অনেকে কি করে যে দোকান তো দিছে, কিন্তু দোকান থেকে নিয়ে সে খানা খাইতেছে, নিয়া খরচ করতেছে, নিজের মতো নিজে খরচ করতেছে। এই জিনিসটা করা যাবে না। আপনার দোকান একদম অটো মোড এ আপনি কিভাবে সেটআপ করবেন সেটা দেখবেন। যে আপনি যদি দোকানে নাও থাকেন, আপনার ব্যবসাটা যাতে সুন্দরভাবে চলে। বর্তমানে ওই আপনি সারাক্ষণ ২৪ ঘন্টা ব্যবসাতে বইসা থাকবেন। এই ব্যবসা যদি করে থাকেন তাহলে আপনি সামনে আগাইতে পারবেন। আপনার ব্যবসাটাকে ফুললি কনভার্ট করতে হবে। কিভাবে আপনি অটো মোড এ কনভার্ট করবেন? আপনার যদি ওয়ার্কার থাকে বাকালা, তো আপনি একজনে চালাইতে পারবেন না। বাকালা, রেস্টুরেন্ট ব্যবসা এগুলো কোনোভাবেই একজনে চালানো সম্ভব না। আপনাকে অবশ্যই বিশ্বস্ত লোকের মাধ্যমেই দোকানটা পরিচালনা করতে হবে। এখন বলবেন, "ভাই আমার কাছে তো বিশ্বস্ত লোক নাই।" যাকেই পাবেন আপনি তাকেই বিশ্বাস করতে হবে। আপনি ২-১ জন লোক নিবেন, তার ভিতরে বিশ্বস্ততা আপনি বার করবেন। যদি মনে করেন যে সে বিশ্বাস অর্জন করছে আপনার, তাকে একটা ভালো পদে দিয়ে দেন আপনার ব্যবসা। কারণ বিশ্বাস না করলে তো আপনি ব্যবসাতে আগাইতে পারবেন না। এখন আপনি একটা ব্যবসা দিছেন, আপনি তো সারাক্ষণ ব্যবসাতে বইসা থাকতে পারবেন না। আপনি দোকানে হিসাব-কিতাব করতে হবে, আপনার দোকানে মাল আনতে হবে এবং আপনার ব্যবসাকে আরো বড় করতে হবে। নানান ধরনের চিন্তাভাবনা আপনার ব্যবসাটাকে অটো মোড এ কনভার্ট করতে হবে। আপনার অনেক সময় দেখা যাইতেছে ছুটিতে যাইবেন, দেশে যাবেন। সো আপনার ব্যবসাটা তো রানিং থাকতে হবে। এখন আপনি যদি দেখা যাইতেছে আপনি নিজেই সারাক্ষণ বইসা থাকেন, তাহলে ছুটি যাওয়ার সময় আপনার একটা প্যারা হবে। হুট করে আপনি একজনকে আপনার দোকানটা দিয়া যেতে পারবেন না। সো এই ম্যানেজমেন্টের বিষয়গুলা কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি যদি বাকালা ব্যবসাও দেন, যেকোনো ব্যবসায়ী দেন, রেস্টুরেন্টের ব্যবসা দিলেও। তারপরে ৩ নাম্বার মিস্টেক হচ্ছে অনেক বাংলাদেশীরা আছে ইনভেস্টর লাইসেন্স করে বইসা থাকে। ইনভেস্টর লাইসেন্স তো আগামাথা কোনো কিছুই বোঝে না। জাস্ট দোকানপাট কোনো কিছু ঠিকঠাক করে নাই। কিন্তু ইনভেস্টর লাইসেন্স নিয়ে বইসা রইছে। সে আপনার দোকানপাট খুইজ্জা ব্যবসা করবে।
সো ইনভেস্টর লাইসেন্স করার আগেই আপনার দোকানের লোকেশন সবকিছু আপনার ঠিকঠাক করবে। পরবর্তীতে আপনি ইনভেস্টর লাইসেন্স করুন। ইনভেস্টর লাইসেন্স করার পরে আপনি দেখবেন যে একটা ক্যালকুলেট করবেন যে আপনার ইনভেস্টর লাইসেন্সের পিছে প্রতি বছর খরচ যাইতেছে কত? আপনার আকামা খরচ যাইতেছে কত? এবং সেই দোকান থেকে কত টাকা সেলস হবে, কত টাকা নিয়ে আসতে পারবেন, সেটার উপরে সবকিছু বিবেচনা করেই আপনি দিবেন। কারণ হুটহাট করে আপনি এতগুলা টাকা এভাবে ইনভেস্ট করে দিবেন না। সব বিষয়গুলো পরামর্শ করবেন, পরামর্শ করার পরে বোঝার পরে দিবেন। এখন বর্তমানে এই আপনার ইউটিউবার আর ফেসবুকারদের জ্বালা মানুষ উত্তেজিত হয়ে ব্যবসা-বাণিজ্য না খুঁজেই ঠেলাতে গিয়ে ইনভেস্টর লাইসেন্স করে বইসা থাকে। ইনভেস্টর লাইসেন্স করার পরে সে দোকানে ইনভেস্ট করতে পারে না, দোকানটা ঠিকমতো গুছাইতে পারে না, এই জিনিসটা। ৩ নাম্বার মিস্টেক যেটা করে সেটা হচ্ছে আপনার ভালো যারা কফিলের মাধ্যমে ব্যবসা করে, তারা ওই দূর সম্পর্কের পরিচিত কফিলের মাধ্যমে ব্যবসা দিয়ে বইসা থাকে। কেমন দূর সম্পর্কের কফিল? যেমন সে তার চাচার সাথে পরিচিত, তার ওই খালাতো ভাইয়ের সাথে পরিচিত, কিন্তু তার নিজের সাথে কোনো কনট্যাক্ট নাই, নিজের সাথে কোনো পরিচিতি নাই। সো এমন লোকের মাধ্যমে আপনি কোনো সময়ই ব্যবসা দিতে যাইবেন না। কফিল আপনার যদি অত্যন্ত বিশ্বাসটা অর্জন থাকে যে তাকে আপনি লক্ষ, লক্ষ টাকা দিয়ে বিশ্বাস করতে পারবেন। সে আপনার টাকা মেরে দিবে না। তাহলেই এমন লোকের মাধ্যমে আপনি ব্যবসা করেন। না হলে আপনার যদি এই দূর সম্পর্কে চীনা পরিচিত আপনার সাথে সরাসরি কনট্যাক্ট না, আপনি যখন ব্যবসাটা দিয়ে ফেলবেন সে আপনাকে নানানভাবে প্যারা দিবে যে টাকা দাও, এই দাও, সেই দাও। অনেক সময় আপনার ব্যবসাটা নিয়ে নিবে। এমন হাজার, হাজার বাংলাদেশী ব্যবসা কিন্তু কফিলরা নিয়ে নিছে। সো বিশ্বাস আপনাকে করতে হবে। বিশ্বাস যোগ্য কিনা সেই জিনিসটা আপনি ভালোভাবে যাচাই-বাছাই করবেন। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ব্যবসা দিবেন এবং দোকান দেওয়ার সময় সর্বোচ্চ চেষ্টা করবেন পুরাতন জিনিসপত্র লাগানোর জন্য। পুরাতন জিনিসপত্র কি কারণে লাগাবেন? কারণ অনেক সময় দেখা যাইতেছে আপনার দোকানটা আপনি দিছেন। দোকান যে আপনার সাকসেস হবে না এরকম নিশ্চিত নাই। অনেক সময় দেখা যাইতেছে আপনার সেখানে লস হতে পারে। আপনার সেখানে হাই প্রফিট হতে পারে। আপনার মাথায় রাখতে হবে যদি দোকানটা আমার না চলে, আমি যাতে মালামালগুলা বিক্রি করে যে টাকাগুলা ইনভেস্ট করছি সেগুলা যাতে আমি উঠাইতে পারি। মালামালগুলো ধরেন আপনি যদি ৳২০,০০০ এর ডেকোরেশনে খরচ করেন, দোকানে র‍্যাক আছে, ফ্রিজ আছে, এসি আছে। আবিজাবি যেই জিনিসগুলো আছে সেগুলো আপনি ৳২০,০০০ দিয়ে কিনলে আপনি যাতে ৳১২,০০০, ৳১৩,০০০, ৳১৫,০০০ বিক্রি করে দিতে পারেন। কিন্তু আপনি যখন নতুন কিনবেন এই মালগুলো আপনার যেই মালগুলা ৳২০,০০০ কিনবেন এই মালগুলো আপনার ৳৬০,০০০ লাগবে। এই মালগুলো আবার আপনি বিক্রি করতে পারবেন ৳২০,০০০ ও পারবেন না। কারণ নতুন কিনলে এর যখন সেলস করতে যাবেন সেটা আর নতুন থাকবে না। সেটা আপনাকে পুরাতন দামে বিক্রি করতে হবে। ইউজ একদম সস্তার থেকে সস্তা আপনাকে এই মালামালগুলো বিক্রি করে দিতে হবে। তাই পুরাতন কিনলে এখানে আপনার একটু বাঁচা গেল। অনেক সময় পুরাতন মাল কিনলে দেখা যাইতেছে ফ্রিজ আপনি একটা পুরাতন কিনছেন, সেটা মেইনটেন্যান্স খরচ বেশি আসবে, সেটা নষ্ট হয়ে যাইতে পারে কিছুদিন পরে। কিন্তু নষ্ট হয়ে যাইলেও দোকান যখন আপনার রানিং হবে আপনি আরো টাকা সেখানে ইনভেস্ট করতে পারবেন। এটা বিক্রি করে দিলেন বা এটার সাথেই আরো কয়েকটা আপনার নিলেন। আর বাকালা ব্যবসাতে আপনার ফ্রিজটা কোম্পানি থেকেই আপনাকে ৪-৫ টা ফ্রিজ তো দিয়েই দিবে। আর কোম্পানির আবার কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন আপনি যদি একটা পেপসির ফ্রিজ অর্ডার করেন, আপনি করতে পারবেন আপনার যখন রুকসা থাকবে। পেপসির যখন ফ্রিজ আপনি অর্ডার করবেন সেখানে ৳৭,০০০ এর আপনার সরাসরি তাদের থেকে মাল রাখতে হবে। ৳৭,০০০ এর পেপসি রাখলে আপনাকে তারা ফ্রিতে ফ্রিজ দিবে। কোম্পানি ফ্রিজ থাকবে, কোম্পানি নিয়মিত মাল দিয়ে যাবে, নিয়মিত মাল নিয়ে যাবে। সো এই ধরনের কোম্পানি ফ্রিজগুলো পাইবেন। তারপরেও একটা ব্যবসা শুধু কোম্পানি ফ্রিজ দিয়ে চলে না, আপনার ব্যক্তিগত ২-১ টা ফ্রিজ লাগবে। সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই আরো বেশি ফিজিক্যালি যাইবেন, দোকানে যায়ে দেখবেন তারা কিভাবে দোকানটা পরিচালনা করতেছে। তার দোকানের লোকেশনটা কোন জায়গাতে আছে, সেখানে কোন ধরনের কাস্টমারকে আপনি টার্গেট করতে পারবেন। দেখা যাইতেছে আপনি আরাবিয়ান এরিয়াতে বাঙালি মাল লইয়া বইলেছেন, সেখানে সেল হবে না। আবার বাঙালি এরিয়াতে আরাবিয়ান মাল লইয়া বইসা রইছেন, সেগুলো আর সেলস হবে না। সো এই বিষয়গুলো বুঝবেন।